করেছো আমায়, কি নিঠুর ছলনায়। তুমি বিনা এ জীবন আমার একাকী অসহায়, হারানোর বেদনায় পুড়ে জ্বলেছি সারাক্ষণ। কেন মিছে এ মায়ায় বেঁধেছিলে আমায় তখন, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, এভাবে চলে যেও না। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা। অ্যাকচুয়ালি আমার এরকম করতে গেলেই না, মানে হ্যালো বন্ধুরা বলতে গেলেই না মনে পড়ে সবার কতখানি গাত্রদাহ হয় আমার এই হ্যালো বন্ধুরা, তার জন্যই হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিও মানে কি বলবো, ওই যে স্বামী স্ত্রীকে একসঙ্গে আমি বেঁধে রাখবোই রাখবো। হ্যাঁ, সতো জনম মে তেরে মে সাথ রহুঙ্গা ইয়ার। তো ওরা বিবাহ কালে যেই মন্ত্র উহারা উচ্চারণ করিয়াছিল, তো উহারা সেই মন্ত্রের মান মর্যাদা কিছুই রক্ষা করিতে পারে নাই। তো আমি সেই চেষ্টা করিতেছি, নিরন্তর সেই চেষ্টা করিতেছি, যাহাতে করিয়া আমার ভিডিওর মাধ্যমে, ভিডিও সাধু ভাষা কি হবে গো, যাই হোক ভিডিওই রাখি, আমার ভিডিওর মাধ্যমে উহাদিগকে একত্রে কষিয়া বাঁধিয়া রাখিতে পারি। মাই গড। তো বন্ধুরা, আজকের যেই টপিক, সেখানটায় ঢোকার আগে অবশ্যই ফোনদ্বীপের দালালকে আমি কিছু কথা বলতে চাই। যেই দালাল আমাকে নিয়ে নোংরা নোংরা কথা তো বলেই চলেছে, অভিশাপ, নিরন্তর অভিশাপ আমাকে দিয়ে চলেছে। ঠাকুর করুক ওর প্রত্যেকটা, আমাকে দেওয়া প্রত্যেকটা অভিশাপ যেন ওর গায়ে লাগে। যেন ওর গায়ে লাগে, যেন ওকে দেখে আমরা শিখতে পারি বা বুঝতে পারি এবং মানতে পারি, এবং ইতিহাসের পাতায় মানে কি বলবো, স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে বিনা কারণে কাউকে অভিশাপ দিলে সেই অভিশাপ নিজের গায়ে ফিরে আসে। এটা হয়ে যাক, এটা হয়ে যাক। কারণ ও যেইভাবে সবাইকে ফিজিক্যালি টর্চার করার কথা বলে, যেভাবে মানুষকে মানে কি বলবো মৃত্যুর অভিশাপ দেয়, তো তাতে করে মানে কি বলবো, ও যেটা বলছে সেটা ওর গায়ে ফেরত আসা উচিত। তাহলে ও বুঝতে পারবে যে এরকমভাবে কাউকে অভিশাপ দেওয়াটা খুব একটা গুণের কথা নয়। আমি কিছু আবাল পাবলিকদেরকে আমি খুশি করার জন্য অন্যকে আমি ফিজিক্যালি টর্চার করব বলে দিলাম, কি মজার ব্যাপার, কি দারুণ ব্যাপার, আমি কি উকড়ে নিয়েছি, আমি কি উল্টে পাল্টে দিয়েছি, তাই না? আর আবাল দর্শকরা বলবে, ও দারুণ দিচ্ছে। মনে হচ্ছে মানে ওর পাবলিকদের রিয়াকশন দেখে এরকমটা মনে হয় যে এই যে কিমা নোংরা মেয়ে ছেলে, এই নোংরা মেয়ে ছেলেটা যা বলছে ও মনে হচ্ছে করে ফেলছে। আর তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো যে বারংবার আমার বরের ওপরে কিন্তু এরা ভার্বালি অ্যাটাক করছে, আমার বরকে কিন্তু অ্যাটাক করছে, আমার বরের লাইফকে নিয়ে কিন্তু থ্রেট দিচ্ছে। যদি কিছু হয়, আমি তো তোমাদেরকে বলেছি, পানের থেকে চুন খসলে কিন্তু এই নোংরা মেয়ে ছেলেটার মাথাটা আগে ধরা হবে, কান না, ডাইরেক্ট মাথা ধরা হবে, ঠিক আছে? আর সেই ব্যবস্থা, যাই হোক, এখানটায় বেশি কিছু বলে লাভ নেই। তো কালকে কিমা যেই নোংরা লাইভটা করছিল, চিৎকার করে করে যেই নোংরা লাইভটা করছিল, তো সেখানে আরও একটা নোংরা কথা ইনক্লুড করেছে। সেটা হচ্ছে আমি যাদের দালালি করেছি, সেটা হচ্ছে আরও একটা নোংরা মেয়ে ছেলে, ওয়াইটির ছিনালি, ঠিক আছে? না সরি, ওয়াইটির ছিনালি বলা যাবে না, ওয়াইটির সতী, বুঝতে পেরেছো তো? যে 10 বছরের ছোট কচি ভাইয়ের সঙ্গে ভাই ডেকে ভাইকে নাং বানিয়ে নিয়েছে, সেই ওয়াইটির সতীর কথা বলছি। তো এক হচ্ছে সেই ওয়াইটির সতীর দালালি করেছি, আর এক হচ্ছে এই যে টিনা, এর দালালি করেছি। এই কথা বলে তারপরে কি বলছে যে এদের দালালি করার সময় এদের প্রেমকে আমি নাকি ভেঙে দিয়েছি। এরা যে প্রেম করছিল, এরা যে পরকীয়া করছিল, সেটাকে নাকি আমি তাদের সম্পর্কটাকে নষ্ট করেছি। কিসের জন্য? কারণ তারা যেই কেউ ভাই, কেউ ফোকলা, এদের সঙ্গে যে প্রেম করছিল, আমার ইচ্ছে হয়েছিল তাদের সঙ্গে অ্যাঙ্গেল করা। ঠিক এই সাইনটা দিয়েছে কালকে, ওর লাইভ চলাকালীন এই সাইনটা দিয়েছে যে আমি ওদের পরকীয়াকারী পার্সনদের সাথে আমি এই অ্যাঙ্গেল করার জন্য নাকি ওদের মাঝখানে আমি ব্রেকআপ করিয়েছি।
তাহলে তো এবার বলাই যায় যে যাদেরকে ও ভাই ডেকেছে, এতদিন পর্যন্ত ও যাদেরকে ভাই ডেকেছে তাদের সঙ্গে ও অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল 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 তো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বহুত খেলেছে, সেই কারণের জন্যই বলছে, তাই না? সেই কারণের জন্যই বলছে, ওর এক্সপিরিয়েন্স আছে, গালে গাল ঘস আর হাতে হাত ঘস আর বুকে বুক ঘস আর, তো ঘষাঘষির ওর দারুণ এক্সপিরিয়েন্স আছে, সেই কারণেই সেই ব্লেমগুলো আমাকে দিচ্ছে যে ওয়াইটির যে সতী ছিনালি আছে, সেই ওয়াইটি সতীর আর কি ব্রেকআপের কারণও নাকি আমি, আর টিনার সঙ্গেও নাকি ফোকলার ব্রেকআপ হয়ে গেছে, সেই ব্রেকআপের কারণও আমি। ওরে যেদিন তুই চিতায় উঠবি সেই দিনও তুই বলবি যে আমি হচ্ছি কারণ, আমি এটা ড্যাম শিওর তুই সেই দিনও এটাই বলবি, বুঝতে পেরেছিস? এই আবার বলো না কিন্তু যে তুমি মৃত্যু কামনা করলে, কারণ জন্মিলে মরিতে হইবে ইহা চিরন্তন সত্য, জন্মের ঠিক নাও হতে পারে, গর্ভস্থ অবস্থাতেই অনেকের মৃত্যু হয়, অনেক বাচ্চারা ভ্রূণ অবস্থাতেই মারা যায়, কিন্তু একবার জন্মগ্রহণের পর তাকে যে মরতে হবে ব্যাস, সেটা কিন্তু চিরন্তন সত্য। সুতরাং এখানে কিন্তু আমি কারোর মরার কামনা করলাম না, মৃত্যু কামনা করলাম না, আমি বললাম যখন ও চিতায় উঠবে, যখন ওর সময় হবে তখন হচ্ছে আমার নামটাই নেবে যে ওর কারণেই আমি মরলাম। এরকম আরো কিছু মানুষ আছে যারা কিনা এটাই বলবে যে ওর কারণেই আমি মরলাম। হ্যাঁ, তো নোংরামো তুই এতদিন ধরে করে এসেছিস, ভাই ডেকে সেই ভাইয়ের সঙ্গে নোংরামো তুই করে এসেছিস। কালকে না মুখ ফসকে বলে ফেলেছে যে যতই আমার ওর সঙ্গে অশান্তি হোক না কেন, মানে ফন্দীপের কথা বলছে, যতই ফন্দীপের সঙ্গে আমার অশান্তি হোক না কেন, ফন্দীপের বাবা কিন্তু আমাকে মেয়ে বলে মেনেছে। ফন্দীপের মা আমাকে মেয়ে বলে মেনেছে। এই যে ফন্দীপের মাকে ও কাকিমা ডাকে, ফন্দীপের বাবাকে যে ও কাকু ডাকে, ফন্দীপের মা ওর থেকে মনে হয় হার্ডলি 5 থেকে 6 বছরের বড়। হ্যাঁ, হার্ডলি মনে হয় 5 থেকে 6 বছরের বড়। এবার বলবে তাহলে ফন্দীপের মা কত বছর বয়সে মা হয়েছে? গড নোজ। না না, ফন্দীপের বয়স নাকি 40 বছর। ফন্দীপের বয়স 40 বছর, ওদিকে ফন্দীপের নিজের দিদি, রক্তের যে দিদি রয়েছে তার বয়স নাকি 43 বছর। তাহলে 43 বছর বয়সে যদি বিয়ে, মানে 43 বছর যদি হয়, ওনার প্রথম সন্তানের বয়স যদি 43 বছর হয়, তাহলে নিশ্চয়ই ওনার এখন বয়স কম করে ওই 60 ছুঁই করছে, তাই তো? তাহলে 60 বছর ফন্দীপের মায়ের যদি 60 বছর হয়, আর কিমার বয়স যদি 45 হয়, ও তো 43 বলেছে, 45, কারণ আমি যখন বলি আমার বয়স 35, আমাকে যখন 53 বলে, তখন আমি তো বলতেই পারি যে ওর বয়স 45। চলো, আমি সবার মতন হতে চাই না, আমি 43ই বলছি। তাহলে এদিকে আসলো 7 আর ওদিকে থাকলো 10, মাত্র 17 বছরের ছোট, তাকে কাকিমা কাকিমা বলে ডাকছে। আদ্দামড়ি বুড়ি খাসি, হ্যাঁ, আদ্দামড়ি বুড়ি খাসি, খুব কাকিমা ডাকার ইচ্ছে হয়েছে, খুব ভাই ডাকার ইচ্ছে হয়েছে। হ্যাঁ ডাক, ওটা ভাইয়ের বয়সে, তোর ভাইয়ের বয়সে। কিন্তু তুই ভাই ডেকে যে ঘষাঘষি করেছিস বলে আমি শুনেছি, মানুষে বলেছে, সেখানটায় যে উপস্থিত ছিল ওই যে লুলুলিসা যে উপস্থিত ছিল, সেই কিন্তু বলেছে যে তুই নাকি তোর ভাইয়ের গালে গাল ঘষেছিস। তা তুই ওই অ্যাঙ্গেলটা তুই অনেক আগেই তৈরি করেছিস, আর অ্যাঙ্গেলে বারবার ঢুকেছিস আর বেরিয়েছিস। সেই কারণেই তো তোর ভাই শারীরিক দিক থেকে যে পুরো ফিট, সেই সার্টিফিকেটটা তোর কাছ থেকেই প্রথম এসেছে। তোর কাছ থেকেই সেই সার্টিফিকেটটা প্রথম এসেছে, বুঝতে পেরেছিস? আর আমাকে ওই ওয়াইটির সতীর যে 10 বছরের ছোট ছিল, সে আমার থেকে 15 বছরের ছোট ছিল, 14 বছরের ছোট ছিল। হ্যাঁ, তো তাকে আমি কি নজরে দেখতাম এবার তুই ভেবে দেখ। তোকে ভাবতে বলেও মানে কি বলবো, বৃথা, তোকে ভাবতে বলাটাই বৃথা। কারণ তোর কাছে ছেলে মানে একটাই, তোর কাছে পুরুষ মানে বা ছেলে মানে একটাই, তুই বুঝিস সেটা হচ্ছে গ্রাহক, বুঝতে পেরেছিস? তুই হচ্ছিস গ্রাহক, বুঝিস। তুই লেনদেনটা বেশ ভালো বুঝিস, বুঝতে পেরেছিস তো? তো যাই হোক বন্ধুরা, এই কথাটাও বলেছিল, এটাও আমি পুরো ক্লিয়ার করে দিলাম। যেগুলো মাথায় থাকবে সেগুলো তো ক্লিয়ার করতেই হবে বস। আমাকে বলে ভিউজ কামাবে, আমাকে বলে সাবস্ক্রাইবার গেইন করবে, তা আমি বলবো না, তা কি আর হয়? তো এইবার চলে আসি এই যে স্বামী স্ত্রী উভয় দিগকে যে আমি কষিয়া বাঁধিয়া রাখিব, সেই আরও একটা প্রচেষ্টা। প্রথমে আসি টিনার ভিডিওতে, টিনার গতকালকের ভিডিও, ঠিক আছে, যেখানটায় কিনা ও সারা রাত ঘুমাতে পারেনি। এবার ওর এই সারা রাত না ঘুমানো,
সেটা হচ্ছে গরমের জন্য বলেছে, গরমের জন্য ঘুমাতে পারেনি, এপাশ ওপাশ করেছে, এমনিতেই ওর ঘুম আসে না। তারপরে হচ্ছে তোমার পরের দিন দুপুরবেলা স্নান টান করে ঘুমিয়েছে, একদম সন্ধেবেলায় উঠেছে। তো এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে হ্যাঁ কি বলা হয়েছে, মানে ওর কমেন্ট বক্সে তো ভরে গেছে যে এসি ছাড়া কি আর ঘুম হয়, এসিতে এতদিন ছিল সেই কারণে ঘুম আসছে না। তারপরে পাথরের ঘর যেন ও যখন ছিল তখন পাথরের ঘর ছিল, তখন তো মেঝেই ছিল, এই তো হালে পাথর হয়েছে, তাই না? এই তো হালে পাথর বসানো হয়েছে, এই তো 9 মাসের মধ্যে এই সমস্ত কিছু হয়েছে, যবে থেকে টিনা বেরিয়েছে তবে থেকেই তো পাথর পুথর বসেছে। তো এই কথাগুলো লেখার কি মানে, এই কথাগুলোর কমেন্ট বক্সে লেখার কি মানে? তো ওকে বলা হচ্ছে যে নিজের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এসে বাপের বাড়িতে পড়ে রয়েছে, এসি ছাড়া ঘুম হয়? সেই কোশমিন কাল থেকে প্রাচীন কাল থেকে মানধাতার আমল থেকে এরা পড়ে রয়েছে ওই এসি নিয়ে। এসি ছাড়া ছেলে মানুষ হবে না, এসি ছাড়া ছেলেকে রাখা যাবে না, এসি ছাড়া মা ছেলের কাস্টাডি পাবে না। আর এখন টিনার ঘুম না আসার পেছনে সেই এসিটাই দায়ী, সেই এসির কারণেই টিনার ঘুম আসছে না। মানে এই সমস্ত দর্শকরা এসি নিয়েই জন্মেছে, আবার এসি নিয়েই চলে যাবে, ঠিক আছে? এরা এসি ছাড়া কিচ্ছু বোঝে না। আরে কত মানুষ এমন কাজ করে, এমন খাটনি হয়, গতরে এমন ব্যথা হয়, শুলে পড়েই মরা হয়ে যায়। ঠিক বললাম কিনা কথাটা বলো? পেটে একটুখানি খাবার দিয়ে পেটটা ভরা থাকলে যারা সারাদিন খাটে না, যারা কষ্ট করে, তাদের খিদাও পায়, তাদের ঘুমও হয়, তাদের হজমও হয়। বলে না গরিবেরা খাটে খাওয়ার জোগাড় করার জন্য, আর বড় লোকেরা হাঁটে খাওয়ারটাকে হজম করার জন্য। মানেটা বোঝো? আশা করছি যারা জানে তারা বোঝে। তো এই যে বলা হচ্ছে টিনার ঘুম আসে না, আসবে কি করে? পুরো লাইফটা তছনছ হয়ে গেছে, পুরো লাইফ তছনছ হয়ে গেছে। এই যে ওয়াইটির সতীর বিষয়টা দেখো, ওয়াইটির সতীর কোনোদিনও শিক্ষা হবে না, বিশ্বাস করো। ওয়াইটির যে ছিনালি সতী রয়েছে তার কোনোদিনও শিক্ষা হবে না, কারণ তার ভেড়া কাপুরুষ বরটা সেই শুরু থেকে, সেই প্রেম করাকালীন থেকে ওরকম, ওর তখন প্রেমিকা ছিল, প্রেমিকা 12 জনের কাছ থেকে লাথি খেত, লাথি খেয়ে আবার এই ভেড়া কাপুরুষটার চরণে এসে পড়তো। বিয়ের পরেও তাই, বিয়ের পরেও বরকে বাড়িতে রেখে জানে এই ভেড়া, এই কাপুরুষ জড় পদার্থটা বাড়িতেই থাকবে, আমার জন্য ঠিক থাকবে। এত জায়গায় মারিয়ে এসেছি, তারপরে যখন ছিল, আর এখন এই 2-4টে তো মেনে নিতেই পারবে, তাই না? তো এখনো দেখো সেই করে মানে কি বলবো, মেনে নিচ্ছে। তো এই ওয়াইটি সতীর কোনোদিনও শিক্ষা হবে না, যে কিনা উচিত শিক্ষা না পায় তার কোনোদিনও শিক্ষা হয় না। একটা মেমোরেবল শিক্ষা প্রত্যেকের জীবনে হওয়া উচিত, যে না এই কাজটা করে আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এই কাজটা আর করবো না। ওর কোনো ক্ষতির সম্মুখীন ওকে হতেই হয়নি আজ পর্যন্ত। এই ওয়াইটির ভেন্ডি সতীকে আজ পর্যন্ত কোনো ক্ষতির, চরম ক্ষতির, মানসিক বলো, হ্যাঁ মানসিক ক্ষতিরই কথা বলছি, মানসিক ক্ষতির সম্মুখীন হতেই হয়নি। কারণ সেটা ভরপাই করার জন্য, হ্যাঁ এই যে 12 জনের কাছ থেকে যে লাথি খেত, সেই লাথির মলম লাগানোর জন্য হ্যাঁ এই ভেড়া কাপুরুষটা থাকতো সব সময়। সেই কারণের জন্য ওকে কোনোদিন ফিলই করতে হয়নি যে ও কতটা নোংরা, ও কতটা নোংরামি করেছে, ওকে ফিল করতে হয়নি। তো ওই ওয়াইটির সতীকে দিয়ে নিদর্শন দিয়ে বা উদাহরণ দিয়ে উপমা দিয়ে লাভ নেই। আমি টিনার জীবনটাকে দিয়ে সবাইকে দেখাতে চাইছি যে পরকীয়ার ফলাফল কতখানি ভয়ানক হয়, কতটা ভয়ানক হয়, ঠিক আছে? একটা টাইমে সত্যি মনে হয়েছিল যে হয়তো এরকমটাই, হয়তো ওরকমটাই। তারপরে আস্তে 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 যখন মানুষকে চিনতে শুরু করলাম না, যখন আস্তে আস্তে মুখ খুলতে শুরু করলাম, তখন মানুষের রিয়ালিটিটা সামনে বেরিয়ে আসলো। যখন ভালো চেয়ে দুটো কথা ভালোভাবে বলেছি, সেটা নিতে পারেনি। তার মানে এই যে আমাকে ভালোবেসে যারা সবসময় ভিডিও করে, এই যে তনুশ্রী বলো, মন্দি বলো, এরা আমাকে নিয়ে যে ভালোবেসে ভিডিও করে, আমার ভুল দেখলে সুন্দর করে বুঝিয়ে বলে। আমি কি বুঝি না? আমি অবশ্যই বুঝি, কেন বুঝবো না? তো যখন একটা টাফ টাইমে আমি ওর পাশে ঢাল হয়েছিলাম, সেখানটায় দাঁড়িয়ে আমি যদি দুটো কথা বলি, সেই কথাটাকে নেগেটিভভাবে যে নিতে পারে, তাহলে সে যে আর কত কি করে এসেছে বা আর কত কি করবে ভবিষ্যতে বা করছে, সেটা সম্পর্কে যথেষ্ট সন্দেহ রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, ওর যে এখন লাইফস্টাইল, এই যে ঘুম না আসা, এই রকম পরিস্থিতি, এটাতে কিন্তু পুরো একদম আমাদের শিক্ষা নেওয়া উচিত
যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বলো, মনোমালিন্য বলো, একে অপরকে না বোঝা বলো, তার সলিউশন কোনোদিনই পরকীয়া নয়। পরকীয়া কখনোই হতে পারে না। একটা সম্পর্ককে শেষ না করে আরেকটা সম্পর্কে জড়ানো কোনো বুদ্ধিমানের কাজ নয়, কোনো বুদ্ধিমানের কাজ নয়। ঠিক আছে? এটা জামা কাপড় না যে আমি উলঙ্গ হয়ে বাইরে যেতে পারবো না, আমাকে একটা কিছু পরে বেরোতেই হবে। এটা একটা লিগ্যাল সম্পর্ক, এটা একটা লিগ্যাল সম্পর্ক, মানসিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সব কিছু। এখানে একটা থেকে ব্রেকআপ পুরোপুরি ব্রেক না নেওয়া পর্যন্ত, লিগালি ব্রেক না নেওয়া পর্যন্ত আরেকটাতে যুক্ত হওয়া কতখানি যে আহাম্মকের কাজ, সেটা আজকে এই যে টিনার লাইফস্টাইলটা আমাদের কাছে জলজ্যান্ত উদাহরণ। ঘুম আসছে না, কি করে আসবে? কি করে আসবে? যার জন্য ছাড়লো ঘর সেই এখন পর, না ছেলেটা পর হয়েছে না ও পর করে দিয়েছে, এটা আমার জানার দরকার নেই, এটা আমি যাচাই করতেই চাই না। অনেক হয়েছে ওই ভেতরে ঢোকা, ছানবিন করা অনেক হয়েছে, যতটুকু দেখবো ততটুকু এনাফ ভিডিও করার জন্য। হ্যাঁ, তো ফোকলা ছেড়ে দিয়েছে, আমিও বলছি ফোকলা, যাই হোক দীপ্ত ছেড়ে দিয়েছে না দীপ্তকে ও ছেড়ে দিয়েছে, সেটা আমার জানার দরকার নেই। বাট ওদের মধ্যে যে এখন কোনো কানেকশন নেই সেটা কিন্তু আচ্ছা করে প্রমাণিত হচ্ছে, আচ্ছা সে প্রমাণিত হচ্ছে। যখন সম্পর্ক ছিল তখন আমরা মাঝে মধ্যেই দেখতাম ঘুরতে যাচ্ছে, একটা মানে কি বলবো, সবসময় ক্যামেরার পেছনে একজন থাকতো, আমরা দেখেছি। এখানে ঘুরতে যাওয়া, ওখানে ঘুরতে যাওয়া, বিয়ে বাড়িতে যাওয়া আমরা দেখেছি। আর তখন টিনার মুখের একটা আলাদাই মানে কি বলবো ভাবভঙ্গি থাকতো, যেটা কিনা আমরা সবাই বুঝতে পারি যে কেন আছে এরকম ভাবভঙ্গিটা, যে হ্যাঁ একজন কেউ আছে যার জন্য ঘরটা ছেড়েছে, সে ওর পাশে আছে। কিন্তু এখন সেটাও বুঝতে পারি যে ও যার জন্য ঘর ছেড়েছে, যার উপরে ভরসা করে ঘর ছেড়েছে, বা যার কাছ থেকে সব কিছু পাবে বলে সেই হিসাব করে ঘর ছেড়েছে, ওর কথা অনুযায়ী ও 5 বছর ধরে অনেক কিছু সহ্য করেছে, সেটা আর সহ্য করতে পারেনি, ও বেরিয়ে এসেছে। ঠিক আছে? তো তার সঙ্গে এখন যখন যোগাযোগ নেই, তাহলে লাইফটা তো একেবারে হেল হয়ে গেছে না? তো যার লাইফ হেল হয়ে যায় তার কি ঘুম আসে? তার কি ঘুম আসে? না তার কোনো কিছুতে মন বসে? জোর করে হাসি ক্যামেরার সামনে, কমেডি ভিডিও, এই সমস্ত করে নিজের মনকে সান্ত্বনা দেওয়া যায় না। নিজের মনকে যখন মানুষ সান্ত্বনা দিতে পারে না, তখন ওরকমই হয়। আর সেই কারণবশত টিনা সেদিন কি বলল, যে যেহেতু আগেও এরকম অভ্যাস ছিল, মানে বিয়ের সময় এরকম অভ্যাস ছিল, হ্যাঁ, যে 3টে 4টে 2টো 2:30টা, হ্যাঁ, এইরকম সময় পর্যন্ত নাকি ভিডিও এডিট করতো। আচ্ছা বলো তো, এই যে আমরাও ভিডিও করি, কিছু কিছু সময় আমাদের ভিডিও এডিট করতে হয়, তো দিনে আমরা 3টে 4টে করে ভিডিও করি, উইথ ব্লগিং ভিডিও। তো একটা ভিডিও, সারাদিনের ভিডিও শ্যুট করে সেটাকে জোড়াতালি দিতে, কিছু কিছু হাইলাইটেড পয়েন্ট সামনে রেখে তারপরে জোড়াতালি দেওয়া, মিউজিক অ্যাড করা, এইটা করতে কি 2টো 2:30টা বাজার কথা? 2টো 2:30টা কি বাজার কথা? আচ্ছা মানলাম, যার যখন সময় হবে সে তখন ভিডিও এডিট করবে, কিন্তু ভিডিও এর আগেও ফন্দীপ এবং টিনার যে যখন একসাথে ব্লগ করতো, তখনও দেখেছি যে এডিটিং ভিডিও আর কি দেখেছি, আর এখনও দেখছি, তাতে করে পুরো পরিষ্কার স্পষ্ট। এটা আমার মনে হয়, আমার ধারণা যে ভিডিও এডিটিংয়ের কাজ হয়তো ফন্দীপ করতো, কারণ ভিডিও এডিটিংয়ের মধ্যে যেই একটা ধরন থাকে, সেটা কিন্তু এখনো ফন্দীপের ভিডিওতে বজায় আছে, টিনার ভিডিওতে কিন্তু বজায় নেই। ফন্দীপের ভিডিওতে প্রত্যেক দিন হাইলাইটেড পয়েন্টগুলো, যেটা কিনা ও মনে করে যে এগুলো হাইলাইট বিষয় আমার, সেগুলোকে আগে যুক্ত করে, তারপরে ভিডিওতে জোড়াতালি দেয়, মিউজিক অ্যাড করে। টিনার ভিডিওতে ঢালাও ভিডিও, এডিটিংয়ের কিছু নেই। টিনার ভিডিওতে কোনো সময় এডিটিং থাকে না, জাস্ট জোড়াতালি দেওয়া থাকে, কাটছাট করে বাদ দেওয়া আর জোড়া দেওয়া। তো আমি জানি না টিনা কথাটা মিথ্যে বলেছে না সত্যি বলেছে, যে এডিটিং ও করতো শ্বশুরবাড়িতে থাকতে, সেই কারণে 2টো 2:30টা বেজে যেত, আর সেই অভ্যাসটাই নাকি এখনও রয়ে গেছে। দীর্ঘ 9 মাসে সেই অভ্যাসটা নাকি এখনও পাল্টায়নি। হতেই পারে, সন্দেহ প্রকাশ আমরা করতে পারি, বাট কোনো স্টেটমেন্ট আমরা দিতে পারি না। তো কিন্তু যদি টিনা এডিট করতো, তাহলে ওর নিজের ভিডিও করার সময়ও, পাবলিক করার সময়ও কিন্তু এডিটের সেই ছাপটা আমরা দেখতে পেতাম, যেটা কিনা ওর ভিডিওতে আমরা দেখতে পাই না। বাট স্টিল সেই এডিটিংয়ের ছাপটা কিন্তু ফন্দীপের ভিডিওতে বিদ্যমান রয়েছে। সুতরাং এক্ষেত্রে আমি অনুমান করে বলতেই পারি যে ভিডিও এডিটিংয়ের যেই তকমাটা টিনা নিজের মাথায় লাগিয়েছে, সেটা মিথ্যে। কারণ কেউ কারো অভ্যাস, ও বলছে ওর রাত্রেও জাগার অভ্যাসটা শ্বশুরবাড়ি থাকাকালীন, সেই অভ্যাসটা এখনো ছাড়তে পারিনি, তাহলে ভিডিও এডিটিংয়ের অভ্যাসটা কোথায় গেল? এটা একটা সাধারণ রিলিভেন্ট কথাবার্তা, একটা জিজ্ঞাসা চিহ্ন, যাতে করে
আমি আমার অনুমানটাকে শক্তপোক্ত হিসেবে দাঁড় করাতে পারি দর্শকদের সামনে, ঠিক আছে? যে কিনা তার রাত জাগার অভ্যাসটা এখনো পর্যন্ত ছাড়তে পারেনি, তাহলে তার ভিডিও এডিটিংয়ের অভ্যাসটা তার ভিডিওতে একটা বারের জন্য কেন দেখা গেল না? এ থেকে পুরো স্পষ্ট যে ভিডিও এডিটিংয়ের কাজটা ফন্দীপ করতো, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে তোমার এই কারণটা আমার কাছে বেসলেস হয়ে গেল যে অভ্যাসের জন্য ও ঘুমাতে পারছে না। কারোর জীবনে যদি শান্তি না থাকে তার জীবনে ঘুম আসে না। পাশে একটা মানুষ নেই, চারপাশে যা মানুষ রয়েছে সব স্বার্থপর। আজকে টাকা আছে বলে আমাকে রেখে দিয়েছে, টাকা না থাকলে লাথি মেরে বের করে দিত। এরকম স্বার্থপর মানুষের ভিড়ে ঘুম আসে? ঘুম আসে না, ঠিক আছে? যারা যারা এখনো পর্যন্ত আমাকে দালাল বলে না, আমার দয়া হয়, করুণা হয় যে আমার মতন গাটস দেখিয়ে ভিডিও করার ক্ষমতা এখানটায়, মানে কন্ট্রোভার্সি করার ক্ষমতা কারণ নেই। আমি যেইভাবে দুই পক্ষকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করি না, যে যেরকম তাকে সপাটে সেরকম বলার ক্ষমতা এখানটায় কারণ নেই। তো যাই হোক, এই তো গেল টিনার বিষয়। আর ওটা বিয়ারের মতন দেখতে হলেও আমি তো কোনোদিনও বলিনি, বা আমি তো বলতে শুনিনি কাউকে যে ও বিয়ার খায়। জানি না ও কোথা থেকে এরকম একটা কথা নিয়ে কমেন্টে এই টাইটেলে লিখে দিল। ওটা যে ও কি এয়ার ফ্রেশ না কি খায়, একটা ড্রিঙ্ক নেয়, সেটা আমরা সবাই জানি। তো ওই ড্রিঙ্ক যে বেসলেস, কোনো কাজ নাই, তো তার কোনো কাজ নাই, সেটা তো একেবারেই প্রমাণিত। ওর সন্ধ্যাবেলার রুটিন, সন্ধ্যাবেলার খাদ্যাভ্যাস, হ্যাঁ, আমার না অসহ্য লাগে জাস্ট। যাই হোক, আমার অসহ্য লাগাতে কার বাপের কি। এই তো গেল টিনার ঘুম না আসার কারণ। আরও একটা আছে, সেটা হচ্ছে সারাদিন খাটনির কোনো বালাই নেই। এক তো মানসিক চিন্তা, দুশ্চিন্তা, তার মধ্যে শারীরিক খাটনি বলে কিছুই হয় না। তাহলে ঘুমটা আসবে কি করে? গরম, হ্যাঁ, প্রচণ্ড গরম পড়েছে। আমাদের ঘরেও এসি নেই, আমাদের বাড়িতেও এসি নেই, কিন্তু ঠাকুরের ইচ্ছা প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমাই। প্রত্যেক দিন 5 থেকে 6 ঘন্টা প্রত্যেক দিন আমরা তিনজনে ঘুমাই। আমাদের ঘরেও কিন্তু এসি নেই, আমাদের এখানেও সেই একই রকম গরম। তাও তো ওদের ওটা নদী নালার দেশ, নদী নালার জায়গা, মানে খাল বিল পুকুর নদী এগুলো বেশি হাসনাবাদে, সেই জন্যই বললাম। এবার আসি এসির কথায়, যে যারা কিনা বলেছে যে টিনার এসির জন্য খারাপ হচ্ছে, এসির কারণে ঘুম হচ্ছে না, শ্বশুরবাড়িতে ছিল, এসিতে থাকার অভ্যাস ছিল, সেই কারণে টিনার এখন ঘুম আসছে না। টিনার এসি চাই, পাথর বসানো ঘর চাই। একটা জিনিস তোমরা দেখেছো, ফন্দীপও বলছে যে খিদে পাচ্ছে না, গরমের জ্বালায় খিদে পাচ্ছে না, এত গরম পড়েছে কিচ্ছু ভালো লাগছে না, মানে দিনে একবার খেতে পারলে ভালো, ঠিক মতন ঘুম আসছে না, অতিরিক্ত গরমের ঠেলায় ওই এসি ঘরে নিচে শুয়ে পড়বে, তাই বলেছে। আচ্ছা, এখানটায় ফন্দীপকে কেন একবারও কেউ বললো না যে তুমি যদি খাটাখাটনি করতে, যেই কাজগুলো তোমার বাবা এই বয়সে করছে, সেই কাজগুলো যদি তুমি সমানভাবে তোমার বাবার সাথে তুমি করতে, অটোমেটিক্যালি তোমার খিদে পেয়ে যেত। কেন এই সমস্ত ক্রিয়েটাররা বা এই সমস্ত ভিউয়ার্সরা একজনকে টার্গেট করে বসে থাকে যে একে আমরা শুধু নেগেটিভ কথা বলবো, ওকে আমরা বাঁচাবো, ও আমাদের ঘরের লোক, ওকে আমরা বাঁচাবো, আর একে আমরা নেগেটিভ কমেন্ট করব? কেন ভাই? ফন্দীপের কেন খিদে পাচ্ছে না? কি গরম, কি শীত, হ্যাঁ, খাওয়া দাওয়ার মধ্যে একটা চেঞ্জেস আসতেই পারে, বাট খিদেই পাবে না এরকমটা কিন্তু হতে পারে না। যারা খাটে তাদেরকে জিজ্ঞাসা করো ভুখ কি জিনিস, খিদে কি জিনিস। হ্যাঁ, গান্ডে পিণ্ডে গেলে আমাদের ঘরের বাচ্চারা, 4-5টা সাধারণ পরিবারের বাচ্চারা, তাদের পিছনে খাবার নিয়ে ছুটতে হয়। যাও গিয়ে ফুটপাতের বাচ্চারা, দিতে দেরি খেতে দেরি নেই, কারণ তারা জানে খিদেটা কি জিনিস, খিদের কি জ্বালা। ঠিক তেমনি ফন্দীপও যদি গতরটা খাটাতো, গতর খাটিয়ে কাজ করতো, তাহলে ওরও খিদে পেত। ও জাস্ট দেখায় ওর বাবা এই কাজ করছে, ওর সামনে ওর বাবা ওই দুর্মুজ করছে, ওই জায়গাটা প্লেন করার জন্য ওই যে এতদিন ইট ভেঙে করেছে, বসিয়েছে, ওই জায়গাটা দুর্মুজ করছে, আর ছেলে কি করছে আমাদেরকে দেখাচ্ছে যে বাবা দুর্মুজ করছে। কিছু কিছু সময় ফন্দীপের মনে হয় এবার আমি একটুখানি বাবার কাজগুলো আমি একটুখানি করে ক্যামেরাবন্দি করে দেখিয়ে দিই আমি কত ভালো ছেলে, আমি কত গুড বয়, কলা কিনে কলার দানা খায়, কলাটা আর খায় না, বুঝতে পারলে তো? এইরকম টাইপের ছেলে। আর এই কারণেই খিদে পায় না। আর আমরা সব সময় দেখি ফ্যানের তলায় বসে মা আর ছেলে খাচ্ছে, বাবার কোনো হদিশ নাই। জিজ্ঞাসা করলেই বলবে কি বাবা আর বাচ্চাটা আগে খাওয়া হয়ে গেছে। ঘন্টা ঘন্টা বাবা খায় সবার পরে,
অনেকে আমাকে বলেছিল যে ওনার ওই চেয়ার টেবিলে খেতে বসে খেতে অসুবিধা হয়। হ্যাঁ, উনি পা গুটিয়ে বসার মানুষ, উনি সোফাতে বসলেও পা গুটিয়ে বসে, উনি ডাইনিং টেবিলে চেয়ারে বসলেও পা গুটিয়েই বসে, অনেকেই পা ঝুলিয়ে বসতে পারে না। আমারও স্বভাব তাই, আমার স্বভাব অন্য কারণে, কারণ আমার বাতের জন্য আমি ঝুলিয়ে বসতে পারি না, পা ফুলে যায়। তো কিন্তু এখন তো ওই পাথরে বসে সবাই খাচ্ছে, পাথরের মেঝেতে বসে সবাই খাচ্ছে। কত মানুষ বলেছে যে খালি মেঝেতে বসে খেতে নেই, যতই তুমি পাথরে বসো, যতই তুমি মাটির উপরে বসো, তোমাকে সবসময় একটা আসন পেতে খেতে হয়, কখনো ওরকমভাবে খালি মেঝেতে বসে খেতে নেই। শুনেছে? এই তো সেই দিন দেখলাম একটা কি পেতে তারপরে খাচ্ছে, কিন্তু প্রত্যেক দিন এই কথাগুলো কি মানে? এই কথাগুলো মানে না। গাড়ির সামনে বসিয়ে নিয়ে যায়, বাচ্চাটাকে সামনে বসিয়ে নিয়ে যায়, এখনো পর্যন্ত কোনো সময় দেখলাম না ও সিট বেল্ট বেঁধে নিয়ে যায়, এখনো পর্যন্ত দেখলাম না। তো এই কথাগুলো কোনো ক্রিয়েটারের মুখ থেকে বের হয় না, বের হয় কাকে নিয়ে? শুধুমাত্র টিনার পিন্ডিটা নিয়ে। আচ্ছা হ্যাঁ, আমি একটা কথা বলে দিই, গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে এই ফন্দীপ যে কাঁথা নিয়ে বলেছিল না, সেই কাঁথা নিয়ে একটা কথাই বলেছিলাম, যে ও বলেছিল যে গঙ্গায় ভাসিয়ে দেবে। তো আমি লিখেছিলাম, যে টাইটেলটাই লিখেছিলাম, ফন্দীপ যাবে পিণ্ড দিতে, সঙ্গে যাবে কাঁথা। বিশ্বাস করো, আমি ওখানে ওই পিণ্ডটার সঙ্গে ফন্দীপের পরিবারের কাউকে যুক্ত করিনি। আমি এখানে ফন্দীপ যে রেগুলার তার বউয়ের পিণ্ডিটা চটকায়, আমি সেটা বলেছি, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিলাম। কেউ তোমরা মানে কি বলবো, ভুল বুঝো না। হ্যাঁ, তোমরা কেউ এটা মনে করো না যে আমি ফন্দীপকে তার পরিবারের কারণ বালাইশাট, কখনো আমি বলিনি। রেগুলার যে ওর বউয়ের পিণ্ডিটা চটকায়, সেটা হচ্ছে টিনার চরিত্রের পিণ্ডি চটকায়, ঠিক আছে? সেই পিণ্ডদানের কথা বলেছি, যে ও গঙ্গায় পিণ্ডি দিতে যাবে, টিনার চরিত্রের পিণ্ডি দিতে যাবে, আর সঙ্গে যাবে কাঁথা। কিভাবে যে মানুষ আমার কথাকে মোল্ড করে, কিছু ক্রিয়েটার আছে মোল্ড করে, আর কিছু ভিউয়ার্স আছে মোল্ড করে, কারো কমেন্ট বক্সে কেউ কোনো ক্রিয়েটার তার ভিডিওতে আমার সম্পর্কে বলে, আমি শুধু তাই ভাবি যে এদের মনের মধ্যে কতটা পাপ ভর্তি, হ্যাঁ, কতখানি পাপ ভর্তি। তো যাই হোক, ফন্দীপের এই যে ছোট ছোট জিনিস যেগুলো কিনা একটা বিপদ আনতে পারে, সেইগুলো নিয়ে কোনো ক্রিয়েটারকে বাতেলাবাজি মারতে শুনি না। এই যে আমি সেই দিনও বলেছি, যখন ইট ভাঙছে ওইভাবে বাচ্চাটাকে যেন সামনে না বসায়, যে কোনোভাবে একটা ইটের কণা চোখে মুখে নাকে গিয়ে লাগতে পারে। শুনেছে? শোনেনি। পাথর ভাঙছে, সেই সময় বাচ্চাটা বসে রয়েছে, একটা কোণা ছুটে যেতেই তো পারে। আর অথচ এই সমস্ত নোংরা জঘন্য ছোট লোক, ইতর, বেহায়া, নির্লজ্জ, নোংরা মেয়ে ছেলেগুলো কি বলে, যে আমি নাকি সব বাচ্চাদের মৃত্যু কামনা করি, আমি সচেতন করি। আর এই সচেতনতার বার্তাটাই এরা নিতে পারে না, আর উল্টে আমার উপরে ব্লেম করে। বুঝতে পেরেছো? ভগবান আছে মাথার উপরে, দেখিস, বুঝতে পেরেছিস? একটুখানি মাথায় রাখিস। আচ্ছা, এরপরে আসি ফন্দীপ গতকালকের ভিডিওতে, ঠিক আছে? গতকালকের ভিডিওতে তার নিরপেক্ষ ভিউয়ার্সদেরকে সাথে সবসময় যারা উচিত কমেন্ট করে, যেটা কিনা ফন্দীপের কাছে নেগেটিভ মনে হয়, সেই কমেন্ট কর্তাদেরকে একদম মানে কি যাচ্ছাতাইভাবে অপমান করলো। বলছে কি, হ্যাঁ আমি কাঁথার কথা বলেছি, কাঁথার কথা বলবো না? আমাদেরকে যদি বলে তাহলে আমরা বলবো না? হ্যাঁ, তাতে করে সবার দেখে অনেক জ্বলে গেছে। আর সেই কারণে দেখছি ভিডিওতে কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে। ভাবো, দিনের পর দিন ফন্দীপের শ্বশুরবাড়ির লোকজনকে, নিজের বউকে এত কত ধারায় যে বিক্রি করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, আর কিছু নিরপেক্ষ দর্শক এসে বলেছে যে তুমি তো ভালো, তুমি কেন বারবার বউয়ের চরিত্রটাকে এইভাবে বিক্রি করছো, কেন বউকে বারবার চিমটি কাটছো? এই লেখাটা, মানে এই লাইনটা অনেকে লিখেছে যে বউকে চিমটি না কেটে তোমার হয় না, আর এটাই ওকে চিমটি কেটেছে, এই কথাটাই ওকে চিমটি কেটেছে, সেই কারণে হাউ মাউ করে উঠেছে যে বলবো না, কাঁথার কথা বলবো না। বলেছো তো, কতবার বলবে? এটাই হচ্ছে প্রশ্ন। একই জিনিস নিয়ে তুমি কতবার ঘাটবে, তুমি কতবার চটকাবে? নিজের যোগ্যতায় ভিউজ উঠাতে পারছো না, যে একই জিনিস নিয়ে তোমাকে চটকাতে হয়? তোমাকে কতবার চটকায় টিনা, তোমাকে কতবার চটকায়? একটু তো মানুষের লজ্জাও থাকা উচিত, যে আমাকে নিয়ে তো পোছেই না, আমাকে নিয়ে তো কোনো উত্থাপনই করে না, না ই নিয়ে করে, না বি নিয়ে করে, সোজা সাপটা ভাবে তো করেই না। তাহলে আমি যে এই যে দফায় দফায় ওর পিন্ডিটা চটকাই, তোমার একটুখানি লজ্জা তো হওয়া উচিত, একটু লজ্জা তো থাকা উচিত, যে আমি কেন এত বারংবার ওকে চিমটি কাটি। আমার কি নিজের যোগ্যতা নেই যে ভিডিওর মাধ্যমে দর্শকদের ভালোবাসা পাবো? এইটুকু যোগ্যতা, এইটুকু সেলফ কনফিডেন্স তোমার মধ্যে নেই যে 14 বার তোমাকে তোমার বউয়ের পিন্ডিটা চটকাতে হয়, তার চরিত্রের পিন্ডি চটকাতে হয়? একটুখানি কমেন্ট করেছে মানুষে, উচিত কথা বলেছে, আর তাতে একেবারে জ্বলে পুড়ে গেছে। তোমার যা কথাবার্তা,
তাতে করে মনে হলো ওই কমেন্টের মাধ্যমে তোমার জ্বলে গেছে ফন্দীপ, তোমার জ্বলেছে, জ্বলে পুরো ছাড়খাড় হয়ে গেছে। সেই কারণেই লাস্টের দিকে একদম কি বলবো মুখরাবাজের মতন চোপা, কি চোপা, বাপরে বাপ। ফন্দীপের মানে মেয়ে মানুষ ফেল চোপা। আমরা কথাই বলি যে মেয়ে মানুষেরা মুখ করে, কিন্তু ফন্দীপের চোপা দেখেছো? লাস্টের দিকে বললো যে ভালো করেছি, বেশ করেছি বলেছি। কি চোপারে বাপরে বাপ। সমস্ত কিছু মেয়েদের স্বভাব। হ্যাঁ, ধুলো লাগা যাবে না, বাজ পড়া যাবে না, বৃষ্টিতে ভিজে স্নান করব, হ্যাঁ, তারপরে কি আঠা লাগা যাবে না, সবসময় সেন্টু মেরে থাকবো, যত সব। বাড়িতেও সেন্ট মেরে থাকে, জানি না ওর গায়ের কত গন্ধ, কত দুর্গন্ধ যে বাড়িতেও সেন্ট মেরে থাকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এসি নেসেসারি নয়, শান্তিতে ঘুমানোর জন্য মনের শান্তি দরকার। এসি না থাকলেও মানুষে গরম পার করে। মাথার উপরে ফ্যান, যখন ইলেকট্রিসিটি ছিল না তখন মানুষ জীবিত ছিল না। কি জঘন্য কথাবার্তা, বাপরে বাপ। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।